আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানের পরও সরকার পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী অসহযোগ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে রাজধানীর পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক, জনজীবনে তেমন প্রভাব পড়েনি। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। বলা হয়, এ সময় সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ অন্যান্য সব সেবার বিল পরিশোধ না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর কথা বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রুটিন দায়িত্বের বাইরে অন্য সব দায়িত্ব না পালনের আহ্বান আন্দোলনকারীদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, অসহযোগ আন্দোলনের রাজধানীর চিত্র কেমন দেখছেন? প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণ কতটা সাড়া দিয়েছে জানাবেন। সিনথিয়া, আসলে শিক্ষার্থীদের যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা এক দফা, তার পরিস্থিতিতে কিন্তু রাজধানী জুড়েই আমরা দেখছি যে যানবাহনের চলাচল অনেকটাই কম, গণপরিবহন একেবারে নেই বললেই চলে। হঠাৎ যখন গণপরিবহন আসছে, যে কিছু মানুষ বেরিয়েছেন তারা সেই গাড়িতে হুমড়ে পড়ছেন গাড়িতে ওঠার জন্য। রাজধানীর যে পরিস্থিতিটা দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা বিভিন্ন রোডে দেখেছি, বেশিরভাগ রাস্তারই কিন্তু একই অবস্থা। বিভিন্ন রাস্তাগুলোতে মানুষের উপস্থিতি আগের তুলনায় অনেকটাই কম। আজকে রবিবার, অফিসের দিন, কিন্তু সেই তুলনায় মানুষের উপস্থিতি আমরা তেমনটা দেখছি না। এবং গণপরিবহনের সংকটের কথা যারা বেরিয়েছেন তারা বলছেন যে আসলে গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম, কিছুটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে তারা বলেছেন যে সকাল 10টা থেকে 11টার মধ্যে তারা জমায়েত হবেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে। তার মধ্যে একটি পয়েন্ট শাহবাগ। তারা 11টার পরে এই জায়গাটিতে অবস্থান নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে কর্মসূচি তারা দিয়েছেন সেই অংশ হিসাবে। এছাড়াও আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। সাধারণ মানুষ যেটি বারবার বলছেন, সব কিছুর ঊর্ধ্বে তারা শান্তিপূর্ণ একটি পরিবেশ চান, সুষ্ঠুভাবে বেঁচে থাকতে চান, কোনো ধরনের সংঘাত সহিংসতা আর তারা চান না। এই বিষয়গুলোই তারা কিন্তু মূলত বলেছে। শিক্ষার্থীরা যে অসহযোগ আন্দোলন দিয়েছে সেখানে কিন্তু তারা বেশ কিছু দাবি দাওয়া তুলেছেন। সাধারণ মানুষ যারা রয়েছেন, অফিসগামী যারা রয়েছেন, তাদেরকে অফিসে যেতে বারণ করা হয়েছে। বিদ্যুৎ বিল, পানির বিল, সব ধরনের বিল না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সাধারণ মানুষকে বলা হয়েছে অফিস করবেন না, কিন্তু অফিসের যে বেতন সেটি তারা তুলে নেবেন। এই ধরনের অনেকগুলো দাবি তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে বলা চলে যে রাজধানীর জুড়ে এখন পর্যন্ত কিন্তু যানবাহনের উপস্থিতি কম। বেলা বাড়ার পরে কি হয় সেই পরিস্থিতি আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। সিনথিয়া, ধন্যবাদ। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বন্ধ আছে দূরপাল্লার যান চলাচল। নগরীতে বাস চললেও যাত্রী কম, একই অবস্থা অভ্যন্তরীণ রুটেও। তবে পণ্যবাহী পরিবহন চলছে, খুলছে অফিস, আদালত। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট চত্বরে অসহযোগ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে গণপরিবহন চলাচল করলেও বন্ধ আছে দূরপাল্লার যানবাহন। ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কম। রাজশাহীতে দোকানপাট, মার্কেট বন্ধ রয়েছে, ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। এছাড়া বন্ধ রয়েছে স্বল্প ও দূরপাল্লার ট্রেন চলাচল। তবে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। অসহযোগ কর্মসূচির বিষয়ে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, অসহযোগ কর্মসূচি ঘিরে বরিশালের জনজীবনে কি চিত্র দেখছেন?
জি সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, সারা দেশের নাই বরিশালেও কিন্তু এই আন্দোলন জোরদার হচ্ছে। আমি সকালে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে বরিশাল সরকারি বিএম কলেজে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এই বৈষম্য বিরোধী পরিষদের ব্যানারে, তারা কিন্তু সকালে সরকারি বিএম কলেজের গেটে তারা অবস্থান নেবেন এবং ছাত্র শিক্ষক জনতা যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। তো এর আগে আমরা জানিয়েছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই একই কর্মসূচি দিয়েছেন, কিন্তু বরিশাল সরকারি বিএম কলেজ এই কর্মসূচি দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। অপরদিকে আমরা যেমনটি লক্ষ্য করেছি এবং বিভিন্ন যে কর্মসূচি পেয়েছি সেটা যে সরকার দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু মাঠে শক্ত একটি অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে তারা কাজ করবেন। তবে আমি সকালে ইতিমধ্যে খোঁজ নিয়েছিলাম বরিশালের নতুল্লাবাদে, বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বরিশাল লঞ্চ ঘাট এলাকায়। বরিশাল বাস টার্মিনালের যে তথ্যটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে যে অভ্যন্তরীণ রুটে ছোট ছোট আকারে কিছু বাস চলাচল করলেও কিন্তু দূরপাল্লার তেমন বাস বরিশাল থেকে ছেড়ে যেতে দেখা যায়নি। অপরদিকে বরিশাল অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বরিশাল যে মহানগরী এলাকায় সেখানে কিন্তু তেমন এখন পর্যন্ত যেহেতু সকাল এখন 10টার কাছাকাছি, সুতরাং এখন পর্যন্ত যেই পরিমাণ দোকানপাট খোলার কথা সেই পরিমাণে কিন্তু দোকানপাট খোলেনি। কিছু মানুষ আতঙ্কে রয়েছে, তবে থ্রি হুইলার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক ভাবেই চলছে এবং বরিশালের যেই ছোট ছোট সড়কগুলোতে অটোরিকশা সেগুলো চলাচল করছে। অপরদিকে আমি বরিশাল নগর পুলিশের খোঁজ নিয়েছিলাম, তারা বলেছেন যে ভোর 6টা থেকে রাত 10টা অবধি পর্যন্ত যেহেতু কারফিউ শিথিল রয়েছে, এই কারফিউ শিথিলের মধ্যেই বরিশালের গোটা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে, তারাও কিন্তু টহল ব্যবস্থা জোরদার করেছে, বিজেপি টহল ব্যবস্থা জোরদার করেছে এবং নগরীর যে 4টি থানা এলাকায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কিংবা সন্দিগ্ধ কোনো জনবল দেখলে তাদেরকে আটক অভিযান এবং তল্লাশির আওতায় আনা হবে। পাশাপাশি বরিশাল জেলা পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আর বরিশাল 11টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজ তারা বিক্ষোভ কর্মসূচি করবে, তাদের সাথে একত্রতা প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি করবে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল। সিনথিয়া, এই ছিল বরিশাল থেকে আমার কাছে দিনের কর্মসূচি। ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, সাভার শিল্পাঞ্চলে গার্মেন্টস এবং কলকারখানা কি খুলেছে কিনা, এছাড়া জনজীবনে অসহযোগের কেমন প্রভাব পড়েছে জানাবেন। আমি আছি এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা নামক স্থানে। আমরা যেটি দেখেছি যে এখানে যে যানবাহন চলাচল করছে সেখানে দূরপাল্লার যানবাহন আমাদের চোখে পড়ছে না, তবে স্থানীয় পর্যায়ে যে গণপরিবহনগুলো চলছে সেটির সংখ্যা অনেক কম এবং এছাড়া পথচারী বা যাত্রী যারা আছে তাদের সংখ্যাও কম। তবে একটি ব্যাপারে আমরা বলি, সকাল থেকে শিল্পাঞ্চলের শিল্প শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগদান করেছেন এবং আমরা সেটি দেখেছি। তবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিল্পাঞ্চলের পরিবেশ এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা আরিচা মহাসড়কের যে অবস্থা সে অবস্থা যদি আমি আপনাদের দেখাই, এখানে স্থানীয় যে গণপরিবহনগুলো সেগুলো চলছে এবং সেগুলোর সংখ্যাও কম। তবে আমরা যে জরুরি প্রয়োজনে বা তাদের যে যাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেহেতু গণপরিবহনের সংখ্যা কম সেটিতে তাদের যে যাওয়া আসা সেটিতে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। এছাড়া তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে। সিনথিয়া, আমি আপনাকে জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হবেন এবং সেখান থেকে তারা তাদের কর্মসূচি, আজকের কর্মসূচি তারা পালন করবেন। তারা যেটি জানিয়েছেন যে গতকাল যে আলটিমেটাম দিয়েছেন যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার, সেটি আজ বিকেল 3টার সময় শেষ হবে এবং 3টার সময় শেষ হলে পরবর্তী তারা কি করবেন সে সময় হয়তো আমি আপনাদেরকে সংবাদে জানাতে পারবো। তবে সব মিলিয়ে আমি বলতে পারি ঢাকা আরিচা মহাসড়কের যে যান চলাচল সেটি অনেকটাই কম, জনমনে কিছুটা ভীতি কাজ করছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে এখনো পর্যন্ত আমরা কোনো আন্দোলনকারীকে না দেখলেও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মীরা বা এরা বিভিন্ন সড়কে কিছু কিছু আকারে অবস্থান নিচ্ছেন বলে আমরা লক্ষ্য করেছি। তো সিনথিয়া, এই ছিল ঢাকা আরিচা মহাসড়ক থেকে সাভারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। গতকাল এই কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত হবে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এছাড়া দেশের সকল জেলা ও মহানগরীতে একই কর্মসূচি পালন হবে। আর আগামীকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, জমায়েত কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আওয়ামী লীগের কি ধরনের তৎপরতা আছে, এছাড়াও কখন নাগাদ কর্মসূচি শুরু হবে জানাবেন। হ্যাঁ সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। গতকালকে কিন্তু ধানমন্ডির 3-এর সভানেত্রীর যে কার্যালয়, সেখান থেকে কিন্তু এই ঘোষণাটি দেয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কিন্তু বলেন যে ঢাকা মহানগর সহ মহানগরের পাড়া মহল্লা সহ বিভিন্ন গ্রামে ইউনিট পর্যায়ে কিন্তু নেতাকর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দেন। এবং আপনাকে একটু বলে রাখি, যেহেতু আজকে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের একটি কর্মসূচি রয়েছে, অসহযোগ আন্দোলন, সেই জন্য কিন্তু আজকে যে শোক র্যালিটি হওয়ার কথা সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। কারণ যেহেতু পাল্টাপাল্টি একটি কর্মসূচি হয়ে যায়, সেজন্য কিন্তু স্থগিত করেছে। এবং শোক র্যালিটি কিন্তু আগামীকাল অর্থাৎ 4 মার্চ কিন্তু সেই শোক র্যালিটি অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা ওয়ার্ডে ইতিমধ্যে নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেছে এবং বেলা 11টার পর থেকে কিন্তু তাদের কিন্তু যে কাজ কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে। আপনাদের আজকে কর্মসূচি সম্পর্কে আমাদের আজকের কর্মসূচি জনগণের জানমাল নিরাপত্তার জন্য প্রত্যেক এলাকা, প্রত্যেক মহল্লায় আমরা অবস্থান করব। কেউ যেন কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে। আমরা ছাত্রদের পক্ষে, কিন্তু ছাত্রদের আড়ালে যারা এই নাশকতা সৃষ্টি করতে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিহত করব। তো শুনছিলেন সিনথিয়া যে তারা কিন্তু জানিয়েছেন তারা কিন্তু জনগণের জানমাল রক্ষায় আজকে সারাদিনই এই মহাসড়কে অবস্থান করবে এবং পাড়া মহল্লায় থাকবে। তো একটু কিছুক্ষণ পরেই আসলে প্রতিটি পাড়া মহল্লা, ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীরা আসবেন এবং তাদের কর্মসূচি পালন করবে। তো সিনথিয়া, এই ছিল রাজধানী ফার্মগেটে আমার কাছে আওয়ামী লীগের কর্মসূচির সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবন, এমপি মহিউদ্দিন বাচ্চু ও মেয়রের বাসভবনে হামলার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে নগর জুড়ে। একই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আমির খসরু মাহমুদ চৌধুরী ও নগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাতের বাসায়ও হামলা হয়েছে। বহদ্দারহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এক কনস্টেবলকে তুলে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে ওয়াকিটকি ও মোবাইল, পরে আবার ওই কনস্টেবলকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। এসব ঘটনায় এখনো পর্যন্ত চট্টগ্রামে কোনো মামলা হয়নি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হামলা ও হতাহতের ঘটনার পর চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, হামলা ও গুলিবিদ্ধ হয়ে একজন মারা যাওয়ার পর কিন্তু চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আজ বেলা 11টার সময়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা নিউ মার্কেট চত্বরে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন এবং ঠিক দুপুর 1টার সময় ছাত্রলীগ একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্রলীগ ওইখানে একই স্থানে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন, যার কারণে উক্ত এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করতেন। আশেপাশে কিন্তু অবস্থা থমথমে। ওই এলাকার আশেপাশে এখনো পর্যন্ত কোনো দোকানপাট খোলেনি এবং ওই এলাকা দিয়ে আসলে লোকজনও কম যাচ্ছে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন আসলে ঠিক 7টা থেকে 8টার মধ্যে মেয়রের বাসভবন এবং একই সাথে শিক্ষামন্ত্রীর বাসায় এবং মহিউদ্দিন বাচ্চুর এমপির অফিসে ভাঙচুর করে, এর পরপরই কিন্তু দুর্বৃত্তরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ডক্টর শাহাদাতের বাড়িতে হামলা করে এবং হামলাকারীরা তাদের 5-6টি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। এই উভয় ঘটনায় কিন্তু আসলে এখনো পর্যন্ত কেউ মামলা করেনি এবং এখনো পর্যন্ত কবে নাগাদ আসলে মামলা হবে সেটা কিন্তু পুলিশ বলেনি। পুলিশ বলেছে পরিস্থিতি মোকাবেলা করে তারা কিন্তু মামলা করবে। তবে আজকের পরিস্থিতির কারণে পুলিশ প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন এবং সব জায়গাতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান আছে। যেহেতু একই স্থানে দুজনেই কিন্তু আসলে সমাবেশের ঘোষণা দিয়েছেন, এই জন্য অবস্থা থমথমে বিরাজ করছে। তবে বেলা 11টার সময় কি হয় এবং বেলা 1টার সময় কি হয় আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রক্তাক্ত আন্দোলনে রূপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, সহিংসতায় শিশু মারা যায়নি, তবে কিশোর মারা গেছে বলে দাবি করেন।
একজন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, প্রধানমন্ত্রী যদি মনে করেন তাহলে পদত্যাগ করবেন। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন সেনাবাহিনী প্রধান। শনিবার দুপুরে সেনা সদরস্থ হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ অনুষ্ঠানে সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হওয়ায় মার্কেট প্লেস, আপওয়ার্ক ও ফাইবার থেকে কাজ হারিয়েছেন দেশের কয়েক লাখ ফ্রিল্যান্সার। অর্ডার পাওয়া কাজ সময় মতো শেষ করে জমা দিতে না পারায় পেয়েছেন নেগেটিভ রিভিউ। এতে মার্কেট প্লেসগুলোতে র্যাঙ্কিং হারিয়েছেন ফ্রিল্যান্সাররা। দুরূহ হয়ে পড়েছে নতুন কাজের অর্ডার পাওয়া। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে স্বাধীন পেশা ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছেন আবরার সেজান। বিদেশি গ্রাহকদের জন্য মার্কেটপ্লেস ফাইবারে 3D অ্যানিমেশনের কাজ করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সরকার প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট সেবা বন্ধ ও ধীরগতি করে রাখলে বড় ক্ষতির মুখে পড়ে আবরার। বেশ কিছু রেগুলার বায়ার তারা আমার থেকে সরে গিয়ে অন্য সেলারদের কাছে কাজ দিয়ে দিয়েছেন। যারা আমার রেগুলার বায়ার ছিল তারা এখন আর আমার কাছে নেই। এটা বন্ধ থাকার কারণে যখন আমি বায়ারদেরকে রিপ্লাই দিতে পারছি না, আমি আমার অর্ডার টাইম মতো আমি ফিনিশ করতে পারছি না, স্বাভাবিকভাবে মার্কেট প্লেস থেকে আমার প্রোফাইলের র্যাঙ্কিংটা কমিয়ে দেওয়া হয়েছে। যার কারণে একজন বায়ার যখন সার্চ দিচ্ছেন, আগে যেভাবে আমার আইডিটা সবার সামনে আসতো যে তিনি আমাকে দেখতে পেতেন, আমার কাছে অর্ডার করতেন, সেভাবে আর পারছেন না। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বাংলাদেশ ফ্রিল্যান্সারের ক্ষেত্রে হয়েছে। বিদেশি গ্রাহকদের জন্য ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি সেবা দেয় উদ্যোক্তা মামুন হোসেনের প্রতিষ্ঠান ন্যানো আইটি ওয়ার্ল্ড। ইন্টারনেট বাধাগ্রস্ত হওয়ায় তারও হয়েছে বড় ধরনের আর্থিক ক্ষতি। কিছু ক্লায়েন্ট কিন্তু অলরেডি অন্য জায়গায় চলে গেছে, ওনারা আমাদের ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। এমপ্লয়ীদের স্যালারি, অফিস ভাড়া, তারপরে যে কাজগুলো ছুটে গিয়েছে আসলে সেগুলি মিলিয়ে 15 থেকে 20 লাখ এরকম হতে পারে অ্যামাউন্টটা। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোনো আন্দোলনের কারণে ইন্টারনেট সেবা বন্ধ রাখলে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের থেকে মুখ ফিরে নেবেন বিদেশি গ্রাহকরা, যা এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই যে রেপুটেশনটা আমি লস করলাম, আমার যে বায়ার সে বাংলাদেশের একটা অল্টারনেটিভ খুঁজে নিচ্ছে অন্য কান্ট্রিগুলোতে, হয়তো ইন্ডিয়াতে যাবে, ভিয়েতনামে যাবে, নেপালে যাবে। বাংলাদেশের এন্টারপ্রেনিয়ররাও মুভ করে যাবে বাংলাদেশের বাইরে। ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা সুইসাইডাল। আপনি যদি মনে করেন আমি সুইসাইড করব, তাহলে আপনি বন্ধ করতে পারেন। তাই যে কোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। যত প্রকৃতিরই দেশের সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, ইন্টারনেট যাতে বন্ধ না হয়, তাহলেই একমাত্র ফ্রিল্যান্সিং খাতের যারা কাজ করে তারা রক্ষা হবে। বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন দেশের প্রায় 10 লাখ ফ্রিল্যান্সার। সেলিম মালিক, RTV, ঢাকা। 2 মাস আগে ইলিশের মৌসুম শুরু হলেও দক্ষিণ বঙ্গোপসাগর ও উপকূলের নদ নদীতে ইলিশ তেমন ধরা পড়ছে না। এতে হতাশায় উপকূলের লাখো জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা জানান, প্রতিকূল আবহাওয়ায় তারা সাগরে যেতে পারছেন না। আবার ঝুঁকি নিয়ে সাগরে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। সাগর উত্তাল, যে কারণে অনেকটা কিনারা ঘেঁষেই ইলিশ খোঁজার চেষ্টা করছে জেলেরা, কিন্তু জালে উঠছে না আশানুরূপ ইলিশ। পাল্টে গেছে নদী পাড়ের চিত্র, নেই ব্যাপারীদের হাঁকডাক কিংবা কেনাবেচার তোড়জোড়। অনেকেই কাটাচ্ছে অলস সময়। জেলেরা জানান, প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর এ 4 মাস ইলিশের মৌসুম। সেই হিসেবে এখন ভরা মৌসুম, অথচ নদীতে ইলিশ ধরা পড়ছে না। এতে বিপাকে হাতিয়ার 20টি ঘাটের অন্তত 10,000 জেলে। জেলেরা বলছেন, সাগরে আসা যাওয়ার খরচ পর্যন্ত উঠছে না।
দিন কাটছে দাদনের টাকা আর ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তায়। আমরা এই সিজনে লোকসানে মুই আছি, সামনের দিকে কি হয় তা আল্লাহ ছাড়া বলতে পারি না। আমরা যে পরিমাণে টাকা খরচা করে জাল সাবার করেছি ওই পরিমাণে কোনো মাছ নেই। আমরা প্রতিদিন নদীতে যাই, আমার 8-10 হাজার টাকার মতো খরচ হতে আছে, কিন্তু মাছ পাই কম। শুধু জেলে নয়, কর্মব্যস্ততা না থাকায় ঘাটের ব্যাপারী ও শ্রমিকদেরও দিন কাটছে অভাব অনটনে। বাচ্চা কাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট, যদি নৌকালারা মাছ পাই তারপরে না আমরা মাছ টানলে মাছ। এই বছর আমি এখনো অবগতির থেকে 1 জুড়ি মাছ টাকা অবাধ সিটান পাঠাইতে পারি। ফেনা করি সুদূর উসে ধান উসে বাদাম উসে টিয়াল তারা কিছু বাকি যুগি দেশ ফের ওই জন্য চলে গেছে। মৌসুমের বাকিটা সময় ইলিশের আকাল থাকবে না বলে আশা করছেন এই কর্মকর্তা। মৌসুমটা এখনো শেষ হয় নাই, সামনে আমাদেরও আরো অনেকটা সময় রয়ে গেছে। কাজে আমরা আশা করি এই ব্যান পিরিয়ড পাওয়ার পরবর্তী এখন যে সময়টা চলছে এই সময়টা যারা যে মৎস্যজীবী মানুষ আছে তারা সঠিকভাবেই মাছ আহরণ করতে পারবে। ভরা মৌসুমেও কেন মিলছে না ইলিশ? বিশেষজ্ঞরা বলছেন বন্যায় কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক নদীতে মিশেছে। এছাড়া পদ্মা ও মেঘনার বুকে অসংখ্য চর জেগে ওঠার কারণে ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। তাই নদীর পরিবর্তে গভীর সমুদ্রকে আবাসস্থল হিসেবে বেছে নিচ্ছে ইলিশ। সৈয়দ মাহমুদ, RTV। মাদারীপুর জেলায় বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। ঘরবাড়ি হারিয়ে অন্যের বাড়িতে বসবাস করছে অনেকে। মাদারীপুর সংবাদদাতা মঞ্জুর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ভাঙনে সবশেষ স্বামী লোকমান শরীফের কবরটিও বিলীন। জীবন বাঁচাতে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের বিধবা তাসলিমা বেগম। ঘর দুয়ার যে আছে সব নদীতে ভাঙ্গে গেছে, কিছু নেই, আমার জায়গা জমিন ছেলে সন্তান কিছুই নেই। আমি অসহায়, স্বামীর কবরটা আছে, কবরটাও লয়ে গেছে। আমার অসহায়, দুনিয়া মানুষ নেই। সরকার তো একটা ঘর দেন তা আমি একটু সাহায্য পাইতাম। কালকিনি উপজেলার 12টি স্থানে তীব্র নদী ভাঙন চলছে। বিলীন হচ্ছে দোকানপাট, রাস্তাঘাট, ফসলি জমি, বসতঘর। এছাড়া সদর উপজেলার আরিয়ালখাও ও কৃত্তিনাশা নদীতেও ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। এর মধ্যে নিঃস্ব অনেক মানুষ পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 1 কিলোমিটার দূরত্ব 10 দিনের ভিতরে ভাঙে নিয়ে গেছে। নদীতে ভাঙছে পর আবার ফিরে আবার মনে করেন আমরা জায়গা কিনে আবার বাড়ি করে আবার হেও ভাঙনের সময় হয়ে গেছে। বাড়ির পশ্চিমে নদী, উত্তরে নদী, পূবে নদী। সরকার যদি এখন একটু কোনো ব্যবস্থা নিতে দ্রুত, তাহলে আমাকে একটু সুবিধা হইতো, আমরা আতঙ্কের উপরে আছি। এদিকে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। একটা স্পটে চিহ্নিত করছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটার জন্য একটা প্যাকেজ চালু হয়েছে এবং ইতিমধ্যে আরও 2টা জায়গায় আরও কাজ শুরু হবে। নদী ভাঙন থেকে ঘরবাড়ি ও স্থাপনা রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।